হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো আজকের এই ভিডিওটা আমি যে কারণে বানাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পদার্থবিজ্ঞান আছে সাবজেক্ট, সেই পদার্থবিজ্ঞান সাবজেক্টটার যে 70 মার্কসের এক্সাম হয়, সেই 70 মার্কসের এক্সামে এই বছর কি সিলেবাস থাকবে, কী রকম কোশ্চেন প্যাটার্ন হবে এবং তোমাদের স্টাডি প্ল্যান কিভাবে করবে যাতে তোমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভালো মার্কস পাও। ওকে, তো আজকের মেন যেটা আমার টপিক সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটাকে বলে WBCHSE 2023। ওকে, সেটার হচ্ছে ফিজিক্স, দ্যাট ইজ পদার্থবিজ্ঞান। দেখো, এই ফিজিক্স বা পদার্থবিজ্ঞানটার কত নম্বরে হয়? 70 মার্কসের হয়। তো 70 মার্কসের যে হয় এক্সামটা, সেই এক্সামে তোমাদের ভালো মার্কস পেতে গেলে কি করতে হবে বা কিভাবে তার স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা আজকে আমি তোমাদের ডিটেলসে বলবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা ভালো করে দেখবে, তাহলে তোমাদের খুব আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে খুব সুবিধা হবে কিভাবে তোমরা কোন স্ট্র্যাটেজিতে পড়বে, তাহলে তোমাদের বেটার আরও পারফরমেন্স দিতে পারবে। তো আজ আমি এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023-এ হবে, তার প্রথম আমি পদার্থবিজ্ঞানের আমি সিলেবাসটা প্রথম ডিসকাশন করব। ঠিক আছে, পুরো সিলেবাসটা কোন চ্যাপ্টার, কতগুলো টপিক আছে, কতগুলো চ্যাপ্টার্স আছে, কতগুলো ইউনিট আছে, এগুলো সব আলোচনা করব। সেকেন্ড হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, মানে কত মার্কসের কি কোশ্চেন হয় এবং কোন টপিক থেকে বা কোন ইউনিট থেকে কত মার্কসের কি কোশ্চেন আসবে, কী টাইপের কোশ্চেন আসবে সেটাও ডিসকাস করব। থার্ড যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন, মানে চ্যাপ্টার থেকে কীরকমভাবে মার্কসটা ডিস্ট্রিবিউট করা থাকে। আর ফোর্থ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি স্টাডি প্ল্যান, কিভাবে তোমরা ভালো করে একটা স্টাডির প্ল্যান করলে তোমরা ভালো মার্কস করতে পারবে, তোমরা ভালো পারফরমেন্স দিতে পারবে এক্সামে, সেটা বলবো এবং এটার সাথে বলবো যে কী বই তোমরা ফলো করতে পারবে। ওকে, তাহলে আজকে আমার মেন জিনিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের HS এক্সাম 2023 ফিজিক্সের সিলেবাস বলবো, কোশ্চেন প্যাটার্ন বলবো, চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন বলবো, আর হচ্ছে স্টাডি প্ল্যান, এবং সেখানে আমি কিছু বইয়ের নামও বলবো কিভাবে বইগুলো পড়তে হবে। তো প্রথম দেখো, শুরু করা যাক। প্রথমে আমি বলছি সিলেবাস। তো দেখো, প্রথম আমি তোমাদের ডিসকাস করব অ্যাবাউট সিলেবাস। আচ্ছা, তোমাদের একটা কথা বলি যে 2022 সালে যে HS এক্সাম হয়েছিল সেখানে কিন্তু সিলেবাসটা রিডিউস করা ছিল, কারণ কোভিড এর জন্য সব স্কুলে প্রায় সিলেবাস শেষ করাতে পারেনি, কারণ তখন অফলাইনে স্কুল চালু ছিল না, অনেক সময় অনলাইনে করাতে হয়েছে, তার জন্য স্কুল সিলেবাস শেষ করতে পারেনি। সেই জন্য 2022-এ কিন্তু সিলেবাসটা রিডিউস করা হয়েছিল, কিছুটা কমানো হয়েছিল। বাট 2022 সালে যখন HS-এর রেজাল্ট বেরোয় তখন কিন্তু বোর্ড বলে দিয়েছে যে এবার যে 2023-এ যে উচ্চ মাধ্যমিক হবে সেখানে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। ওকে, তো সেই জন্য সিলেবাসটা সবাইকে জানা কিন্তু খুব দরকার। তো এবার দেখো, এই যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে 10টা ইউনিট আছে। ওকে, এবার প্রত্যেকটা ইউনিটে কি হচ্ছে, কিছু চ্যাপ্টার্স আছে, তো আমি শুধু চ্যাপ্টার্সগুলো বলবো। তো দেখো, ইউনিট 1টা কি আছে, পুরোটা হচ্ছে স্থির তড়িৎ, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। সেখানে কি আছে, সেখানে 4টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, 2 নম্বর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, 3 নম্বর হচ্ছে তড়িৎ বিভব, 4 নম্বর হচ্ছে ধারকত্ব। আচ্ছা, এবার আসছে আমি ইউনিট 2 প্রবাহী তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে আছে কি তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, চ্যাপ্টার নাম্বার 1। চ্যাপ্টার নাম্বার 2 কার্শফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ, আর চ্যাপ্টার নাম্বার 3 তড়িৎ শক্তি ও ক্ষমতা। ওকে, তাহলে এটা হলো আমাদের ইউনিট 1 আর ইউনিট 2। নেক্সট এবার দেখো আমাদের ইউনিট 3 এবং 4 কি আছে। তো এবার দেখো ইউনিট 3টার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব। ঠিক আছে, সেই ইউনিট 3-তে 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব আর একটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম। ওকে, তাহলে ইউনিট 3 নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব, তার মধ্যে 2টো চ্যাপ্টার আছে, এটা হচ্ছে চ্যাপ্টার্স নাম্বার। আচ্ছা, ইউনিট 4-এর নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ, তার মধ্যে 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ আর হচ্ছে পরবর্তী প্রবাহ। ঠিক আছে, এটা হলো আমার ইউনিট 4। ইউনিট 5টা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেখানে একটাই চ্যাপ্টার আছে। ওকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেখানে একটাই চ্যাপ্টার আছে, যার নাম হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, ইউনিট 6টা খুব ইম্পর্ট্যান্ট, ইউনিট 6টা হচ্ছে আলোক বিজ্ঞান। ওকে, আলোক বিজ্ঞান, তো আলোক বিজ্ঞানের 2টো ভাগ আছে, এই 1 থেকে 5 চ্যাপ্টার পর্যন্ত এটাকে বলা হয় রে অপটিক্স আর এটাকে বলা হয় ওয়েভ অপটিক্স। ওকে,
তাহলে এই দিকটা হচ্ছে 1 থেকে 5 চ্যাপ্টার পর্যন্ত রে অপটিক্স, আর এটা হচ্ছে ওয়েভ অপটিক্স। তো টোটাল আলোক বিজ্ঞানে কটা চ্যাপ্টার আছে দেখে নাও, এবং চ্যাপ্টারগুলোর নাম কি কি দেখে নাও। দেখো, প্রথম চ্যাপ্টারটা আছে আলোর প্রতিফলন, দ্বিতীয় চ্যাপ্টার আছে আলোর প্রতিসরণ, 3 নম্বর চ্যাপ্টার আছে গলীয় তলে আলোর প্রতিসরণ, 4 নম্বর চ্যাপ্টার আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ, ওকে। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে আলোকীয় যন্ত্রাদি। এই এতটা অবধি হলো রে অপটিক্স, যেটাকে বলা হয়, ঠিক আছে, রে অপটিক্স। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার, আর চ্যাপ্টার নাম্বার 7 হচ্ছে আলোর অপবর্তন ও সমাবর্তন, ঠিক আছে। এই অপবর্তন ও সমাবর্তন এটা আগের বার ছিল না, কিন্তু এবার যেহেতু ফুল সিলেবাসে এক্সাম হবে তার জন্য এগুলো কিন্তু থাকবে, ওকে। তো এটা হলো আমার ইউনিট 6 অবধি। এরপর দেখো ইউনিট 7, 8, 9, 10 কী কী আছে চ্যাপ্টার্স, তোমরা তাহলে সিলেবাসটা সম্পর্কে ডিটেলস তোমরা একটা আইডিয়া পাবে। আচ্ছা, নেক্সট এবার ইউনিট 7 দেখো। ইউনিট 7টার নাম হচ্ছে পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ। তার মধ্যে একটাই চ্যাপ্টার আছে যেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, ওকে। এবার ইউনিট 8-এর নামটা হচ্ছে পরমাণু ও নিউক্লিয়াস। তার মধ্যে চ্যাপ্টার থাকবে 1 নম্বরে থাকবে পরমাণু, আর 2 নম্বরে থাকবে পারমাণবিক নিউক্লিয়াস, ওকে। পরমাণু আর হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। আচ্ছা, ইউনিট 9-এ কি আছে, বৈদ্যুতিন যন্ত্রসমূহ। তার মধ্যে দুটো চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 হচ্ছে অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, আর চ্যাপ্টার 2 হচ্ছে ডিজিটাল বর্তনী, ওকে। আর ইউনিট 10-এর নাম হচ্ছে সঞ্চার ব্যবস্থা, যার মধ্যে একটাই চ্যাপ্টার থাকবে যেটা হচ্ছে সঞ্চার ব্যবস্থা। আগেরবার এই ডিজিটাল বর্তনীটা ঠিক ছিল না সিলেবাসে, রিডিউস সিলেবাসে, আর এই সঞ্চার ব্যবস্থাটাও ছিল না, ওকে। তো মোটামুটি আমি এই ইউনিটগুলো বলার কারণ কি, কারণ এই যে 70 মার্কসের যে আমাদের পরীক্ষাটা হয়, সেই 70 মার্কসের কোন ইউনিট থেকে কত নাম্বার কোশ্চেন থাকে সেটা আমি ডিসকাস করব। কোন ইউনিট থেকে কত নাম্বার কোশ্চেন থাকে সেটা ডিসকাস করব, সেই জন্য আমি ইউনিটটা মেনশন করেছি, এবং ইউনিটের ভেতরে কোন কোন চ্যাপ্টার আছে সেগুলো আমি বলেছি, ওকে। তাহলে আমার ফার্স্ট যেটা কাজ হলো সেটা হচ্ছে সিলেবাসটা আগের বার রিডিউস ছিল 2022-এ, কিন্তু এবার রিডিউস সিলেবাস না, ফুল সিলেবাস। তো সিলেবাসটা সম্পর্কে সবাইকে জানা খুব দরকার। কেউ আগের বারের সিলেবাসটা ফলো করে পড়বে না, তাহলে তোমাদের কিন্তু মেন এক্সামে তোমরা কিন্তু টোটাল মার্কস না পেতেও পারো, ওকে। মানে টোটাল মার্কস আর কি, যত না 70 মার্কসের কোশ্চেন সেটা না পেতেও পারো যদি রিডিউস সিলেবাসে পড়ো। আর তার জন্য কী হবে, ফুল সিলেবাসে তোমাদেরকে পড়তে হবে এখন থেকেই, ওকে। তাহলে এই হলো আমাদের সিলেবাস। এবার আমি ডিসকাস করব কোশ্চেন প্যাটার্ন, মানে কোশ্চেনটা কত মার্কসের হয়, মানে একটা প্রশ্নের মান কত, সেইগুলো নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করব, ওকে। আচ্ছা, এরপর আমি কোশ্চেন প্যাটার্ন মানে কত মার্কসের কোশ্চেন হয় আর কতগুলো হয় সেটা আমি বলছি। প্রথমে যেটা আছে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটা কত মার্কসের হয়, 1 মার্কের, মানে একটি 1 মার্ক, কোনো নেগেটিভ মার্ক থাকে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বোর্ড এক্সাম, সেখানে কোনো নেগেটিভ মার্ক থাকে না। কতগুলো কোশ্চেন থাকে, 14টা থাকে, ঠিক আছে। তাহলে 1 মার্কের MCQ থাকে 14টা। আচ্ছা, সেকেন্ড টাইপ অফ কোশ্চেনটা কি, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, VSAQ, ওকে। এটা কটা থাকে, এটা থাকে 4টে থাকে, প্রত্যেকটা 1 মার্ক, ওকে। এবার ধরো 4টে কোশ্চেন দিয়েছে, 1, 2, 3, 4, ঠিক আছে। তো 1 নম্বরে একটা কোশ্চেন, 2 নম্বরে একটা, 3 নম্বরে একটা, 4 নম্বরে একটা, ঠিক আছে। এই 4টে কোশ্চেন থাকবে ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, ওকে। আচ্ছা, এবার আসছি কোশ্চেন নাম্বার 3, শর্ট অ্যান্সার কোশ্চেন 1, যেটাকে আমরা লিখি SAQ1, এটা থাকে 2 মার্কসের, ওকে। এবার 2 মার্কসের কতগুলো কোশ্চেন থাকবে, সেখানে কোশ্চেন থাকবে 5টা। এবার এইখানে একটু মজা আছে, কীরকম, সেটা হচ্ছে এই যে শর্ট অ্যান্সার কোশ্চেনটা আছে সেটার কিন্তু মানে থাকবে, অল্টারনেট থাকবে, অর থাকবে, ঠিক আছে। অ্যাটলিস্ট দুটো কোশ্চেনে অর থাকবেই, ওকে। তো এটা হলো 2 মার্কসের। এরপর আসছি কোশ্চেন টাইপ 4, সেটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন 2, ওকে, SAQ2, এটা হচ্ছে 3 মার্কসের, ওকে। এখানে 9টা কোশ্চেন থাকে, মানে এটাই টোটাল কত মার্কস থাকে, এটাই টোটাল হচ্ছে 27 মার্কস থাকবে এটা কিন্তু, ওকে। তো এখানে অ্যাটলিস্ট 5টা কোশ্চেনে তোমরা অর পাবেই, মানে 9টার মধ্যে 5টা কোশ্চেনে অর থাকবেই। আচ্ছা, এরপর লাস্ট যে প্যাটার্নটা আসছে সেটা হচ্ছে লং অ্যান্সার কোশ্চেন, এটাকে বলে LAQ। এটা 5 মার্কসের হয়, 5 মার্কসের কতগুলো কোশ্চেন থাকে, 3টে। এবার এই 5 মার্কসটা 4+1 থাকতে পারে, 2+3 থাকতে পারে, 3+1+1 এরকমও থাকতে পারে, এটা ডিপেন্ড করছে কেমনভাবে থাকবে। আর এখানেও 3টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেনে অপশান থাকবেই, মাস্ট। 3টেতেও থাকতে পারে, বাট 2টোতে থাকবেই, ওকে। এই টাইপের আমাদের কোশ্চেনগুলো কিন্তু হয়।
তাহলে কত মার্কসের হয়? একটা 1 মার্কের এমসিকিউ হয়, 1 মার্কের VSAQ হয়, 2 মার্কের শর্ট অ্যান্সার কোশ্চেন SAQ 1 হয়, 3 মার্কসের SAQ 2 হয়, আর LAQ হয় 5 মার্কসের। ওকে, এবার আমি ইউনিট অনুযায়ী দেখো কোন ইউনিট থেকে কোন কোশ্চেন পড়বে এটা কিন্তু জানা দরকার। মানে আমি যে 10টা ইউনিট বললাম প্রথমে, ঠিক আছে, এই যে 10টা ইউনিট বললাম, এই 10টা ইউনিটের মধ্যেই কোন ইউনিট থেকে কত নম্বরে মার্কস পড়বে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের জানতেই হবে। সেটাই ছিল আমাদের 3 নম্বর, যে চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন, মানে চ্যাপ্টার ওয়াইজ কীভাবে মার্কসটা ডিস্ট্রিবিউট করা যায়, কোন ইউনিট থেকে 3 নম্বরের কোশ্চেন বেশি মানে আসবে, কোন ইউনিট থেকে 2 নম্বর আসবে কতগুলো আসবে, কোন ইউনিট থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে কতগুলো আসবে, সেটা কিন্তু তোমাদের খুবই জানা দরকার। ওকে, তাহলে এরপর আমি বলবো কি মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে না চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, মানে ইউনিট ওয়াইজ কত মার্কসের কতগুলো কোশ্চেন থাকে সেটা কিন্তু জানতে হবে। ওকে, তো এবার দেখো আমি এখানে লিখেছি ইউনিটস, আমাদের টোটাল 10টা ইউনিটস আছে। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট। এমসিকিউ কার কোন ইউনিটস থেকে কটা এমসিকিউ আসবে, VSAQ ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা হচ্ছে 1 মার্কের, এমসিকিউ 1 মার্কের, SAQ 1 মানে শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা হচ্ছে 2 মার্কসের, এটা হচ্ছে SAQ 2 এটা 3 মার্কসের, আর এটা LAQ এটা হচ্ছে 5 মার্কসের। ওকে, তো প্রথম যে ইউনিটটা আছে ইলেকট্রোস্ট্যাট, ওকে, স্থির তড়িৎ, সেখানে কটা চ্যাপ্টার ছিল? 4টে চ্যাপ্টার। স্থির তড়িৎ থেকে এমসিকিউ আসবে 2টো, 1 মার্কের 2, ঠিক আছে, আর 3 মার্কসের 2টো কোশ্চেন আসবে 6। ওকে, তার মানে আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিকের 4টে চ্যাপ্টার আছে সেখান থেকে এমসিকিউ আসবে 2টি আর 3 নম্বরে 2টি কোশ্চেন আসবে। তাহলে টোটাল মার্কস কত আসবে? টোটাল মার্কস হচ্ছে 8। তার মানে আমাদের ইউনিট 1 থেকে টোটাল 8 নম্বরের কোশ্চেন হবে। ওকে, এই 4টে চ্যাপ্টার নিয়ে। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি কটা চ্যাপ্টার আছে? 3টে, সেখান থেকে এমসিকিউ আসবে কটা? একটা। ওকে, শর্ট অ্যান্সার কোশ্চেন টাইপ 1 2 মার্কসের একটা আসবে ইকুয়াল টু 2, এটা 2 হবে, 2 মার্কসের একটা আসবে ইকুয়াল টু 2, আর 5 মার্কসের এখান থেকে 5 মার্কসের একটা কোশ্চেন আসবে দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল দেখো 8 মার্কস আসবে। তার মানে তুমি এই 2 নম্বর যে মানে ইউনিটটা আছে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা হচ্ছে চলতড়িৎ, সেখান থেকে কিন্তু 5 মার্কসের একটা কোশ্চেন আসবে। ওকে, 5 মার্কসটা 3+2 আসতে পারে, 4+1 আসতে পারে, এটা ভেবে নাও। আচ্ছা, ইউনিট 3 হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এটাই 2টো চ্যাপ্টার আছে, এখান থেকে 2টো এমসিকিউ আসবে, 1 নম্বরে 2। আচ্ছা, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে খুবই এক কথায় উত্তর যেটাকে বলে, একটা আসবে 1 নাম্বার। আচ্ছা, 2 নম্বরে একটা কোশ্চেন আসবে 2, আর 3 নম্বরে একটা আসবে। ওকে, টোটাল কত হচ্ছে? তাহলে টোটাল মার্কস হচ্ছে 8। তার মানে এই ইউনিট 3টা থেকে কত নম্বরের কোশ্চেন হবে? টোটাল হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 3টে ইউনিট থেকে কত হলো? 24। ওকে, এইগুলো কিন্তু খুব নোট ডাউন করবে যে কোন ইউনিটটা থেকে কত নম্বরের কোশ্চেন আসছে। দেখো সব ইউনিট থেকে কিন্তু 5 নাম্বার বা 3 নাম্বার বা 2 নাম্বার দিচ্ছে না, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা কিন্তু খুব মার্ক করবে, এটা জেনে রাখা খুবই দরকার যে কোন ইউনিটটা থেকে কত নম্বরের কোশ্চেন আসছে। ওকে, এবার আমি বলবো নেক্সট ইউনিট 4, 5, 6, 7, 8, 9, 10। তো এবার দেখো ইউনিট 4টা কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এখানে 2টো চ্যাপ্টার আছে, এখানে এমসিকিউ আসবে 2টো, 1 নম্বরে 2। ওকে, ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার একটা আসবে 1, আর এখানে 2 নম্বরে কোনো কোশ্চেন আসবে না, 3 নম্বরে আসবে না, বাট 5 নম্বরের একটা কোশ্চেন আসবে। টোটাল মার্কস কত? 8। ওকে, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এসি থেকে দেখো 5 নম্বরের কিন্তু একটা কোশ্চেন আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিট 5 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাতে একটাই চ্যাপ্টার আছে, এটাতে 1 নম্বরের একটা এমসিকিউ আসবে, 2 নম্বরের একটা কোশ্চেন আসবে ইকুয়াল টু 2। টোটাল কত মার্কসের কোশ্চেন আসবে? টোটাল হচ্ছে 3। ওকে, আচ্ছা, ইউনিট 6 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে অপটিক্স, আলোক বিজ্ঞান। এখানে টোটাল 7টা চ্যাপ্টার আছে, কিন্তু 7টা চ্যাপ্টার, ওয়েভ অপটিক্স, রে অপটিক্স মিলিয়ে 7টা চ্যাপ্টার আছে। এখানে এমসিকিউ আসবে 2টো। ওকে, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন কটা আসবে? একটা। ওকে, 2 আর 1 3। ওকে, আর 3 নম্বরে 2টো কোশ্চেন আসবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অপটিক্স থেকে কিন্তু 3 নম্বরে 2টো কোশ্চেন আসবে, আর 5 নম্বরের একটা কোশ্চেন আসবেই।
আসবেই আসবে। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 14 মার্কস। এই অপটিক্স থেকে কিন্তু 14 মার্কসের কোশ্চেন হয় টোটাল। আচ্ছা, আর একটা আছে ডুয়েল নেচার অন রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, এটাতে একটাই চ্যাপ্টার আছে, এটা থেকেও 1 নম্বরের একটা এমসিকিউ আসবে আর 3 নম্বরের একটাই কোশ্চেন আসবে, টোটাল মার্কস কত আসবে? 4। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অপটিক্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখানে 3 নম্বরের দুটো পড়ে, ওকে, আর 5 নম্বরের একটা পড়ে, টোটাল মার্কস হচ্ছে 14। তাহলে এই হলো আমার ইউনিট 7 অবধি। এরপর আছে ইউনিট 8, 9, 10। তোমাদের আগে কোন ইউনিট থেকে কত মার্কসের কোশ্চেন আসে এটা এবং কত মার্কসের কোশ্চেন আসে, মানে একটা কোশ্চেন কত মার্কসের হয় সেটা কিন্তু জেনে রাখা খুবই দরকার, তাহলে তোমরা সেইভাবে প্ল্যানটা করতে পারবে। এই জন্য তোমাদের আমি বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসে। ওকে, এবার ইউনিট 8, 9, 10 দেখো। তো এবার দেখো ইউনিট 8-এ কী আছে আমাদের? অ্যাটম অ্যান্ড নিউক্লিয়ার। দেখো ইউনিট 8-এ কিন্তু দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে অ্যাটম আর একটা হচ্ছে নিউক্লিয়ার। এখানে 1 নম্বরের একটা এমসিকিউ থাকবে 1, 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে 2, 3 নম্বরে একটা কোশ্চেন থাকবে 3, টোটাল হচ্ছে কত? 6। ওকে, তাহলে অ্যাটম নিউক্লিয়ার এই ইউনিটটা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে? 6। ওকে, আচ্ছা, এরপর ইউনিট 9 ইলেকট্রনিক ডিভাইসের দুটো চ্যাপ্টার আছে, ঠিক আছে, একটা হচ্ছে অর্ধপরিবাহী আর একটা হচ্ছে কি ডিজিটাল বর্তনী। আচ্ছা, ওটা 1 নম্বরের একটা কোশ্চেন আসবে এমসিকিউ। আচ্ছা, এখানে 1 নম্বরে একটা কোশ্চেন এমনি ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন আসবে, আর 3 নম্বরের দুটো আসবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরের দুটো, মানে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে 3 নম্বরের দুটো কোশ্চেন আসবে, টোটাল কত? টোটাল হচ্ছে 8 মার্কস। ওকে, এরপর লাস্ট যে ইউনিটটা আছে যেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, সঞ্চার ব্যবস্থা, সেখান থেকেও 1 নম্বরের একটা কোশ্চেন আসবে যেটা এমসিকিউ আসবে। আচ্ছা, 1 নম্বরের কোনো ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার পড়বে না, 2 নম্বরে একটা পড়বে, টোটাল হলো 3, এবং ওই 10টা ইউনিট মিলে টোটাল মার্কস কত আসবে? 70। তাহলে তোমরা একটা খেয়াল করো, 10টা ইউনিট থেকে তোমাদের টোটাল কত আসছে? 70 মার্কস আসছে। তো যারা 70-কে 70 টার্গেট করছো তাদেরকে কিন্তু প্রত্যেকটা ইউনিট ভালো করে পড়তে হবে। এবার আমি বলবো যে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, দ্যাট ইজ কল্ড স্টাডি প্ল্যান। কিভাবে তোমরা পারফেক্ট ওয়েতে এবং স্মার্ট ওয়েতে তোমরা প্ল্যানিংটা করলে তোমরা এইচএসে ভালো মার্কস করতে পারবে, এবং শুধু মার্কস না, এবং জয়েন্টেও তোমরা ভালো করতে পারবে, সেই প্ল্যানটা আমি বলবো। ওকে, তো আমি আবারও বলছি, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, লাইফে যারা সাকসেসফুল হয়েছে তারা কিন্তু সবাই কিন্তু একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে। তারা এমন নয় যে বিনা স্ট্রাগল করে তারা সাকসেসফুল হয়েছে। হয়তো অনেকে সাকসেসফুল মানুষের তোমরা হয়তো স্টোরিটা জানো না, কিন্তু যদি তাদের স্টোরিটা জানতে চাও তাহলে একটু ওদের লাইফের ব্যাকগ্রাউন্ডটা পড়ো, দেখো কত স্ট্রাগল করে তারা উঠেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, যারা সাকসেসফুল হয় আর যারা ফেলিওর হয়, মানে সাকসেসফুল আর ফেলিওরের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি জানো? যারা সাকসেসফুল হয় তারা কি করে? তারা নিজেদের উইকনেসটাকে কাটানোর চেষ্টা করে, নিজেদের মধ্যে কি ভুল হচ্ছে, নিজের মধ্যে কীটা রেকটিফাই করলে আমি আরও বেটার করতে পারবো, সেটাকে তারা রেকটিফাই করার চেষ্টা করে, সেই নিজের ভুলটাকে তারা সংশোধন করে ঠিক করার চেষ্টা করে। কিন্তু যারা ফেলিওর হয় তারা অ্যাকচুয়ালি কী করে, বা যারা লুজার হয় তারা কি করে, তারা নিজের ভুলটা না দেখে, মানে নিজে কি ভুলটা না করছে সেটা দেখবে না, ওই সাকসেসফুল মানুষটা কি ভুল করছে, বা ও কি প্রবলেম করছে, বা ও কেন এটা বেশি পাচ্ছে বা কেন কম পাচ্ছে, মানে লোকেরটা নিয়ে ও ভাবতে থাকে, নিজেরটা নিয়ে ভাবে না, তাই তারা কিন্তু লুজার হয়। তো আমি এটা বলতে চাইছি, নিজে কোথায় ভুল হচ্ছে, নিজে কোথায় ঠিক করতে হবে এটা ভাবো। ধরো তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে তুমি মার্কস পাচ্ছ 50 আর একটা তোমার বন্ধু পাচ্ছে 70, ঠিক আছে, তুমি এইটা ভাবে যে আমার 50 কেন পাচ্ছি, আমি 50টা কেন পাচ্ছি, আমার কোথায় ভুল হচ্ছে, আমার কোন কোন জায়গায় আরও ভালো করে আমি লিখলে আরও সেটা বেটার ইমপ্রুভমেন্ট করে আমি বেশি মার্কস পাবো। এটা ভাববে না যে তোমার বন্ধুটা কেন সত্য পেয়েছে, সে সত্য পেয়েছে সেটা তার ব্যাপার, সে ভালো লিখেছে, সে ভালো পরিশ্রম করেছে তাই সে পেয়েছে, কিন্তু তুমি কেন কম পাচ্ছ সেটা তোমাকে দেখতে হবে, তাহলেই কিন্তু তুমি সেই জায়গাটায় যেতে পারবে, না হলে কিন্তু তোমার ক্ষেত্রে ওই জায়গাটায় যাওয়া কিন্তু কঠিন হবে। ওকে, এটা সবসময় মনে রাখবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেলিওর অ্যান্ড সাকসেসফুল মানুষ। ওকে, এটা কিন্তু মনে রাখবে, হার্ড স্ট্রাগল না করলে কিন্তু হবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক এবার আমাদের স্টাডি প্ল্যান। আচ্ছা, প্রথমে স্টাডি প্ল্যানের আগে আমি তোমাদের বলতে চাই, মেনলি এইচএস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি 3টে বই আর কি রেফারেন্স হিসাবে বলতে পারি। 1 নম্বর হচ্ছে দুয়ারি মাইতি মজুমদার, যেটা ছায়া প্রকাশনী, বা চাইলে তোমরা সাতরাটাও ফলো করতে পারো। 2 নম্বর হচ্ছে এনসিইআরটি
এনসিইআরটি যেটা বেঙ্গলি ভার্সন, কারণ এই দুয়ারি মাইতি মজুমদারটা তো বেঙ্গলি ভার্সন, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি মিডিয়াম দিচ্ছে তাদের জন্য বেঙ্গলি, আর যারা ইংলিশে দেবে তারা ইংলিশ। আর এই এনসিইআরটি বেঙ্গলি ভার্সনেও বই পাওয়া যায়, ইংলিশও পাওয়া যায়। তো যারা বেঙ্গলি মিডিয়াম তারা বেঙ্গলিটা পড়বে, যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশে পড়বে, কারণ এখন নিটের কোশ্চেন বাংলাতে হয়, সো তোমরা বাংলায় পড়তে পারো। আর বুক নাম্বার 3 হচ্ছে এইচ.সি. ভার্মা। কীভাবে কোন বইটা পড়তে হবে সেটাও আমি তোমাকে বলে দেবো। দেখো এটা আগে ভালো করে শোনো। দেখো 10টা ইউনিট আছে, সেই ইউনিটসের মধ্যে ধরো তুমি ইউনিট 1টা দিয়ে স্টার্ট করলে, কিভাবে পড়বে সেটাই বলছি। ইউনিট 1টা দিয়ে স্টার্ট করলে, ওকে। ইউনিট 1-এর মধ্যে 4টে চ্যাপ্টার আছে, ওকে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, ওকে। এবার তুমি কি করবে, প্রথম চ্যাপ্টারটা শুরু করবে। তাহলে আমি এখানে লিখছি চ্যাপ্টার 1, ওকে। চ্যাপ্টার 1 এটা প্রথম কিভাবে শুরু করবে, দেখো চ্যাপ্টার 1-এর প্রথমে কি কি টপিক আছে সেই টপিকগুলো দেখলে। তো প্রথমে কি করবে, প্রথমে টপিকগুলোকে দেখবে। ফার্স্ট হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে কি টপিক আছে সেই টপিকগুলোকে ভালো করে লার্ন করবে। লার্ন মানে যতগুলো টপিক আছে পরপর ভালো করে বুঝে সেটাকে মনে রাখার চেষ্টা করবে, সেটা শিখবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার মানে এটা নয় যে সে কটা ফর্মুলা জানা, মানে একটা টপিকের ওপর কটা ফর্মুলা আছে সেটা মানে কনসেপ্ট না। কনসেপ্ট মানে সেই জিনিসটা কি বলতে চাইছে সেটা জানতে হবে, ওকে। তো একটা চ্যাপ্টারের কি টপিক, সেই টপিকটা ভালো করে প্রথমে তোমরা লার্ন করবে, ওকে। ভালো করে লার্ন করবে এবং পড়বে। তাহলে এই প্রথম টপিকগুলোকে কি করতে হবে, রিড করতে হবে আর লার্ন করতে হবে। আর এই টপিকগুলো ধরো একটা চ্যাপ্টারে তো আর একটা টপিক থাকবে না, আরও অনেক টপিক থাকবে। এটা সেকেন্ড টপিক, ঠিক আছে। এটা টপিক 1, এটা টপিক 2, ঠিক আছে। তারপরে এরকম টপিক 3, এইভাবে হয়ে যাবে। টপিক 3, টপিক 4 এইভাবে হয়ে যাবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে টপিকগুলো তোমাদের ভালো করে আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে। ফার্স্ট কাজ হচ্ছে ভালো করে টপিকগুলো আন্ডারস্ট্যান্ড করা, ওকে। তাহলে এবার একটা টপিক যখন ভালো করে আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে তখন কি করবে, সেই টপিক রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা। নিউমেরিক্যাল প্রবলেম, তাহলে ধরো তুমি একটা টপিক পড়লে তার জিনিসটা বোঝার পর সেই টপিকটা দিয়ে যে নিউমেরিক্যাল প্রবলেমটা হবে, আইদার সেটা কি হতে পারে, আইদার সেটা এক্সাম্পল হতে পারে বা এক্সারসাইজ থেকেও তোমরা করতে পারো। দেখবে বইয়ে অনেক এক্সাম্পল দেওয়া থাকে বা এক্সারসাইজ থেকেও তোমরা করতে পারো। সেই টপিক থেকে তোমরা নিউমেরিক্যাল প্রবলেমটা করার চেষ্টা করবে। ভ্যারাইটি টাইপের নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া থাকে, দেখবে উদাহরণে যে কোনো বইয়ে দেওয়া থাকে, সেই উদাহরণের বই থেকে তোমরা করবে। তো প্রথমে আমি যেটা বলবো, প্রথমে তোমরা এই দুয়ারি মাইতি বইটা থেকে করার চেষ্টা করবে। প্রথমে তোমরা কি করবে, দুয়ারি মাইতি বইটার যে চ্যাপ্টার 1টা আছে সেটা প্রথমে পড়বে। এইভাবে টপিকটা প্রথমে পড়বে, টপিকটার পরে সেই টপিকটা নিউমেরিক্যাল প্রবলেম করবে ফার্স্ট, এটা, ওকে। এবার এই টপিকটার যে ফর্মুলাগুলো হবে, এই টপিকটা থেকে যে ফর্মুলাগুলো পাবে তুমি, ঠিক আছে, যে ফর্মুলাগুলো পাবে সেই ফর্মুলাগুলো কি করবে, একটা খাতায় তুমি লিখে রাখবে, ওকে। এখানে লিখে দিলাম বাংলায় খাতায়। সেই ফর্মুলাগুলো, এই টপিকের একটা ফর্মুলা পেলে, এই টপিকের একটা ফর্মুলা পেলে, এই টপিকের একটা ফর্মুলা পেলে, সেই ফর্মুলাগুলো লিখে রাখবে, ওকে। মানে এখানে উপরে হেডিং দেবে, খাতার ভেতরে প্রথম পাতা হেডিং দেবে চ্যাপ্টার 1 দিয়ে ফর্মুলাগুলো লিখে রাখবে, 1, 2, 3, টপিকের নাম আর ফর্মুলা। এখানে লিখে রাখবে টপিকের নাম আর হচ্ছে ফর্মুলা, ওকে, ঠিক আছে। আর টপিকটা যখন পড়বে তখন তার নিউমেরিক্যাল প্রবলেমগুলো অবশ্যই তার সাথে করবে। এবং টপিকটা যখন পড়বে সেটা যদি ডেরিভেশন টাইপের টপিক হয় তাহলে ডেরিভেশনটাও একবার খাতায় করে নেবে, ওকে। ডেরিভেশনটাও কিন্তু খাতায় প্র্যাকটিস করে নেবে, খাতায় প্র্যাকটিস, ঠিক আছে। তাহলে প্রথমে কি করবে, প্রথমে একটা চ্যাপ্টারে ধরবে, একটা চ্যাপ্টারের টপিকটা প্রথমে আন্ডারস্ট্যান্ড করবে, প্রথমে তার কনসেপ্টটা ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর কি করবে, তার যদি ডেরিভেশন থাকে তাহলে ডেরিভেশনটা খাতায় করবে। খাতায় করার পর সেই টপিক থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম করবে। নিউমেরিক্যাল প্রবলেম করার পর ওই টপিকটার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা একটা খাতায় লিখে রাখবে। এইভাবে সেকেন্ড টপিকটাও তাই করবে, থার্ড টপিকটাও তাই করবে। এইভাবে কী হচ্ছে, পুরো চ্যাপ্টারের এইভাবে টপিকটা কমপ্লিট করতে হবে। এবং কমপ্লিট করে ওই চ্যাপ্টার থেকে যে ফর্মুলাগুলো তুমি পেলে সেই ফর্মুলাগুলো এখানে লিখে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো লিখে রাখলে, ওকে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেটা প্রথম কি করবে, প্রথম দুয়ারি মাইতি বইটা থেকে তোমরা করবে, ওকে। তাহলে আমি কি বললাম, এটা করবে। এবার সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে, সেকেন্ড স্টেপ হচ্ছে দুয়ারি মাইতি মজুমদার বইটার, মানে এটা হয়ে গেল চ্যাপ্টার 1-এর। চ্যাপ্টার 1-এরই আরও যে সেকেন্ড স্টেপ সেটা কি করতে হবে, দেখো ফার্স্ট স্টেপ এটা হয়ে গেল।
ফার্স্ট স্টেপ এগুলো হলো। এবার সেকেন্ড স্টেপ কী করতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে ওই দুয়ারি মাইতি মজুমদার বইটার কিছু হর্সের কোশ্চেন আছে, সেই হর্সের কোশ্চেনগুলো তুমি প্রথমে করবে, ঠিক আছে? সেই হর্সের কোশ্চেনগুলো তুমি প্রথমে করবে, মানে এই পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর হর্সের কোশ্চেনগুলো করবে। তো হর্সের কোশ্চেনগুলো কীভাবে করবে সেগুলো পড়বে, যদি সেগুলো নিউমেরিক্যাল টাইপের থাকে নিউমেরিক্যাল টাইপের করবে, ওকে? এবার থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে ওই দুয়ারি মাইতি মজুমদার যে বইটার আছে, বইটার যে অনুশীলনীর কোশ্চেনগুলো আছে, অনুশীলনীর যে অঙ্কগুলো থাকে, অনুশীলনীর অঙ্ক, সেই অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে থার্ড কি করবে, তাহলে ফার্স্ট হচ্ছে এইভাবে করবে, সেকেন্ড স্টেপ হচ্ছে হর্স কোশ্চেন, থার্ড হচ্ছে ওই দুয়ারি মাইতি মজুমদার বইটার অনুশীলনীর কোশ্চেনগুলো করবে। অনুশীলনীর কোশ্চেনগুলো যদি হয়ে যায়, মানে অঙ্কগুলো, অনুশীলনীর অঙ্কগুলো হয়ে গেলে কি করবে, এই চ্যাপ্টার থেকে মানে ফোর্থ স্টেপ কী করবে, এই চ্যাপ্টার থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়েছে, প্রিভিয়াস ইয়ার এইচএসের যে কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলো তুমি সলভ করে রাখবে, এটা একটা খাতায় করে রাখবে, ওকে? সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে রাখবে, ওকে? মানে প্রিভিয়াস ইয়ার বলতে 2015 থেকে 2019 আর হচ্ছে 2022, কারণ 2020 আর হচ্ছে 2021-এ কোনো এক্সাম হয়নি, ওকে? তাহলে আবার বলছি, একটা চ্যাপ্টার প্রথমে করবে, প্রথমে ফার্স্ট চ্যাপ্টারটা করলে ফার্স্ট চ্যাপ্টারে প্রথমে টপিকগুলো দেখবে, টপিকগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে, কনসেপ্ট ক্লিয়ারে প্রত্যেকটা টপিক থেকে নিউমেরিক্যাল প্রবলেম করবে। টপিকটা যদি ডেরিভেশন রিলেটেড হয় তাহলে খাতায় একবার ডেরিভেশন করে নেবে। হয়তো তোমার মনে হলো যে আমি ডেরিভেশনটা না করলেও আমার হয়তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তাও ওভার কনফিডেন্স থাকা ভালো নয়, তার জন্য একবার খাতায় প্র্যাকটিস করে নেওয়া উচিত, ওকে? তারপরে ওই টপিক রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেম করবে এবং প্রত্যেকটা টপিকের যা যা ফর্মুলা সেগুলো একটা খাতায় স্টোর করে রাখবে। সেকেন্ড স্টেপ যদি দুয়ারি মাইতি মজুমদার বইটা পড়ো তাহলে হর্সের কোশ্চেনগুলো অবশ্যই করবে। থার্ড স্টেপ হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলো করবে। আর 4 নম্বর হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো পড়েছে সেগুলো করবে, ওকে? এরপর আসছি যে আমাদের এইচএসে তো এমসিকিউ পড়ে, তাহলে কি করবে, দেখবে দুয়ারি মাইতি বইটার মজুমদার যে বইটা আছে সেই বইটার প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে কিছু এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এছাড়া দিনেশের একটা বই আছে অবজেক্টিভ, সেই দিনেশের বইটা থেকে করতে পারো, ঠিক আছে? এটা গেল, আমি শুধু দুয়ারি মাইতি মজুমদারটা বললাম, ওকে? সিমিলার এরপর যারা আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাও, অ্যাডভান্স লেভেল মানে আমি বলতে চাইছি যারা আরও জয়েন্ট, নিট এইসব, এটা করলে তোমার মোটামুটি এইচএসে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি আরও কিছু এক্সট্রা টাইম দিতে পারো তাহলে সিমিলার ওয়েতে এনসিইআরটি অবশ্যই করতে হবে, এনসিইআরটি, ওকে? এনসিইআরটিটা কী করবে তোমরা, এটা দুয়ারি মাইতি থেকে হওয়ার পর এনসিইআরটি দেখবে যে থিওরিটা এই দুয়ারি মাইতির সাথে অনেকটা মিলে যাচ্ছে, অনেক জায়গাগুলো পেয়ে যাচ্ছ, তো এনসিইআরটি তখন এক্সারসাইজগুলো করার চেষ্টা করবে, মানে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে না এনসিইআরটির, সেই অনুশীলনীর অঙ্কগুলো মেনলি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই অনুশীলনীর অঙ্কগুলো খুব কাজে লাগে, এনসিইআরটি বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো খুব কাজে লাগে। এরপর এটা করার পর যাদের কাছে আরও টাইম আছে বা টাইম থাকবে বা না থাকলেও তোমরা করার চেষ্টা করবে, দ্যাট ইজ এইচসি ভার্মা। তো প্রথমে আমি এইচসি ভার্মাটা রেকমেন্ড করলাম না, কারণ এইচসি ভার্মাটা একটু টাফ, নিজের থেকে বুঝে করাটা খুব কষ্টের, তার জন্য প্রথমে তোমরা দুয়ারি মাইতি তারপর এনসিইআরটি যদি পড়ো তারপর তোমার এইচসি ভার্মাটা করতে খুব ইজি লাগবে। তো এইচসি ভার্মার থিওরিটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করবে, ওকে? এইচসি ভার্মার থিওরিটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করবে, থিওরি করার পর এর কি করবে, এর ম্যাথগুলো যেগুলো থাকে সেই ম্যাথগুলো করার চেষ্টা করবে, ওকে? তাহলে প্রথমে দুয়ারি মাইতি করবে, তারপরে এনসিইআরটি পড়বে, তারপরে এইচসি ভার্মা। দেখবে এইচসি ভার্মা বইয়েও কিছু এমসিকিউ থাকে, সেই এমসিকিউগুলো তোমরা চাইলে করতে পারো, ওকে? এইচসি ভার্মার ম্যাথগুলো করলে অনেক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, থিওরিটা জানলে অবশ্যই খুব ভালো, এবং এইচসি ভার্মার এমসিকিউটা করতে পারলে আরও ভালো হবে, ওকে? এইভাবে কি হচ্ছে, এইভাবে তুমি একটা চ্যাপ্টার শেষ করবে, এইভাবে তুমি শেষ করলে, ওকে? নোট লেখার দরকার নেই, যদি বই ঠিকঠাকভাবে পড়ো তাহলে নোট তোমাদের লিখতে হবে না, বই থেকেই সব তোমরা পেয়ে যাবে। এইভাবে তোমরা কি করবে, একটা চ্যাপ্টার শেষ করলে। তাহলে দেখো আমি একটা প্ল্যান বললাম, সেই প্ল্যানে যদি তোমরা করতে পারো তোমাদের কিন্তু খুবই ভালো হবে। এবার চ্যাপ্টার 1টা, এই চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখবে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 সব চ্যাপ্টার থেকে আমি কিছু সাজেশনস কোশ্চেন দেবো, ওকে? কোশ্চেন দেবো। তোমরা এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেলে পড়া, তোমাদের চ্যাপ্টারটা পুরো কমপ্লিট পড়া হয়ে গেলে তোমরা এই সাজেশনস, আমি যে কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, থ্রু ইউটিউব ঘরেই অ্যান্সার করার চেষ্টা করবে। সেগুলো হচ্ছে সবই বোর্ড লেভেলের কোশ্চেন হবে, বা যেই লেভেলেরও হতে পারে, বা নিটেও দিতে পারি, ওকে? সেইগুলোর বাড়িতে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, ওকে?
এছাড়াও আমি আরও কিছু মক টেস্ট নেব, মক টেস্ট, সেই মক টেস্টের কোশ্চেনগুলোরও অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, তাহলে তোমাদের কিন্তু চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই সাজেশনস কোশ্চেনগুলো দেবো আর প্লাস হচ্ছে এই মক টেস্ট। এরপর ধরো একটা ইউনিটের, ঠিক আছে, এবার আমি এটা মুছে দিচ্ছি, ধরো একটা ইউনিটে তোমার এইভাবে 4টে চ্যাপ্টার পড়া হয়ে গেছে, 1 2 3 4টে চ্যাপ্টার তোমার পড়া হয়ে গেছে। যখন তুমি 4 নাম্বার চ্যাপ্টারটা পড়ছো তখন হয়তো মনে হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টারটা তুমি ভুলে যাচ্ছ। ওকে, ভুলে যাচ্ছ, তখন তুমি কি করবে, তখন তুমি এই 4 নাম্বার চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর এই 4টে চ্যাপ্টার একবার ফুল রিভাইজ করবে, মানে এই 4টে চ্যাপ্টার ফুল রিভিশন দেবে কিভাবে? রিভিশন দেবে প্রথমে যে থিওরি যেগুলো পড়েছো টপিকগুলো, সেই টপিকগুলোর ডেরিভেশন মনে আছে কিনা, সেই টপিকগুলোর ফর্মুলা মনে আছে কিনা, সেই টপিকগুলো থেকে তোমরা নিউমেরিক্যাল করতে পারছো কিনা, ঠিক আছে। তো এখানটায় তোমরা ফুল রিভিশনটা দেবে। আরেকটা জিনিস আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই একটা ইউনিট হয়ে যাওয়ার পর এটা তোমরা করতে পারো যে সেই ইউনিটটা থেকে প্রিভিয়াস টেস্ট পেপার মানে 2015 থেকে 2019, 2020 আর হচ্ছে 2022, এই যে টেস্ট পেপারগুলো আছে এখানে যা টেস্ট পেপার হয়, এবিটিএ, ডাব্লিউবিটিএ, যাই হোক ডাব্লিউবিটিএ, তারপরে হচ্ছে সাঁতরা, তারপরে এবিটিএ, ডাব্লিউবিটিএ, আরও যেগুলো কোশ্চেন ব্যাংক বের হয় বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংক। ওকে, এইগুলো যদি পারো পুরোনোগুলো কিনে রাখবে। ওকে, পুরোনোগুলো কিনে কি করবে, এই একটা ইউনিট থেকে কি কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খাতায় করার চেষ্টা করবে, ওকে, খাতায় করবে। যা টেস্ট পেপার আছে বা কোশ্চেন ব্যাংক যা কিছু আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু করতেই হবে। ওকে, তাহলে এইভাবে তখন দেখবে যখন তোমরা এই প্রিভিয়াস ইয়ারগুলো করবে, এই যে এটা করবে একটা ইউনিট থেকে, তখন তুমি কি হচ্ছে যদি 1 নাম্বারটা ভুলেও যাও 1 নাম্বার চ্যাপ্টারটা, তখন কিন্তু এই প্রিভিয়াস ইয়ার করার সময় তোমাদের কিন্তু এটা মনে পড়ে যাবে আবার চ্যাপ্টার 1-এ কী ছিল, চ্যাপ্টার 2-তে কী ছিল, চ্যাপ্টার 3-তে কী ছিল, চ্যাপ্টার 4-এ কী ছিল। এইভাবে ইউনিট 1 করার পর ইউনিট 2 করবে, ইউনিট 2 করার পর ইউনিট 3 করবে, এইভাবে যখন ইউনিট 5 চলে আসবে তখন কি করবে, এই ইউনিট 5-এর পর আবার একবার ফুল রিভিশন করবে, ইউনিট 5টা করার পর আবার একবার ফুল রিভিশন করবে, তাহলে তোমাদের কিন্তু খুবই ভালো হবে। ওকে, তো আজকে আমি এই ভিডিওটায় তোমাদের আমি এইচএস 2023-এ উচ্চ মাধ্যমিক যে পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম, কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম, মানে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন কত মার্কসের কোন ইউনিট থেকে কত মার্কসের আসে সেটা করলাম, এবং স্টাডি প্ল্যান কিভাবে বানাবে। দেখো, বারবার একটা কথা বলছি, স্টাডি প্ল্যান যেভাবেই বানানো হোক না কেন, তাতে যে স্যারই বানাই না কেন, প্ল্যানটা কিন্তু সাকসেসফুল করতে হবে তোমাদেরকে নিজেদেরকে দিয়ে। তোমরা নিজেরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পারফেকশন আসবে। আরেকটা কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে যদি তোমাদের ভালো মার্কস পেতে হয় তাহলে কিন্তু তোমাদের এখন থেকেই কিন্তু একদম হার্ডওয়ার্ক করে দেওয়া উচিত, বা যারা আগে থেকে করছো তাদেরও বলবো তাদের হার্ডওয়ার্কটা করা উচিত। হ্যাঁ, মানে এখন কন্টিনিউ আর কি করা উচিত, মানে একদম এইচএস হওয়ার আগে পর্যন্ত পুরো কন্টিনিউ এইভাবে হার্ডওয়ার্ক করে যেতে হবে। ওকে, আর এইভাবে তোমাদের প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের ভালো হবে। এবং আমি এই চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিছু সাজেশনস কোশ্চেন দেবো, এবং সাজেশনস কোশ্চেন্সের সাথে আমি কিছু মক টেস্টেরও কিছু কোশ্চেন দেবো, সেই টেস্টগুলো তোমরা অ্যাটেন্ড করবে, তোমাদের খুবই ভালো হবে। ওকে, তো হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি দিনে যতক্ষণই পড়ো তাতে সেটা 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, বা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, যাই হোক, সেই টাইমে যেন পড়াশোনাটা এফেক্টিভ পড়াশোনা হয়। এফেক্টিভ পড়াশোনাটা কি? এফেক্টিভ পড়াশোনা মানে হচ্ছে, ধরো তুমি 6 ঘন্টা বই নিয়ে বসে আছো, কিন্তু তোমার মনটা আছে মোবাইলের দিকে, বা তোমার মনটা আছে অন্য কোনো দিকে, তুমি কিন্তু বইয়ের দিকে কনসেন্ট্রেট করতে পারছো না, তার মানে সেটা কিন্তু তোমার এফেক্টিভ পড়াশোনা হলো না। বাট তুমি 1 ঘন্টা পড়ছো, কিন্তু 1 ঘন্টাই তুমি বইটার প্রতি ফোকাস করতে পারছো, সেই 1 ঘন্টা তখন তোমার এফেক্টিভ পড়াশোনা। তবে আমি বলবো যে এখন তোমাদের যেহেতু এইচএস সামনে আসছে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু বেশি বেশি পড়া উচিত, যতটা টাইম ওয়েস্ট না করে পড়া যায় ততটাই করা উচিত। ওকে, এবং তাছাড়া স্কুলে আছে, বিভিন্ন প্র্যাকটিক্যাল আছে, সেগুলো টাইম দিতে হবে।
টিউশনস আছে। তো আমি তোমাদের যেটা বলবো, তোমরা যতটা টাইম পাবে সেটাকে ইউটিলাইজ করো। যত প্রবলেম সলভ করবে তত তোমাদের প্রবলেম সলভিং থিঙ্কিং স্কিল ডেভেলপ করবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত থাক। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি সাজেশনস নিয়ে আসবো। ফার্স্ট চ্যাপ্টারের মক টেস্টও নেওয়া হবে। ওকে, যারা যারা আমার গ্রুপে অ্যাড হয়নি, আমার গ্রুপে অ্যাড হয়ে যাবে। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা গ্রুপে অ্যাড হতে চাও, এবং অবশ্যই তোমরা পড়াশোনাটা করো। ওকে, পড়াশোনাটা চালিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টারের সাজেশন নিয়ে। ওকে, ততক্ষণকে ভালো থেকে সবাই ভালো করে পড়াশোনা করো।